নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই দেখে নেব কলকাতায় আজ কি থাকছে। এক ডাকে অভিষেক, এবার কি দিলীপকে বলো? অগ্নিপথে বিক্ষোভ চলছেই, নরক পাভলভ। রেলে অনীহা বেসরকারি সংস্থার। লক্ষ্য 2024 আর তার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। যদি তৃণমূলের কথাই বলা যায় তাহলে বলতে হবে এখন থেকে লড়াইয়ের ডাক দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত যে কাজ তিনি করেছেন তার খতিয়ান তুলে ধরলেন, পাশাপাশি যাতে মানুষ তাকে পায় তার জন্য কর্মসূচি ঘোষণা করলেন। সার্বিকভাবে পৈলানে আজ সভা ছিল, সেই সভা থেকে ঠিক কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ কি কি উঠে এলো জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, দুটো বিষয় দেখতে হবে। প্রথমত এতদিন ধরে তিনি কি কাজ করেছেন তা যেমন বলার চেষ্টা করলেন, পাশাপাশি তিনি মানুষের পাশে থাকবেন সেটাও বলার চেষ্টা করলেন, তাই তো? 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার পিছনে একটা অংশের মত ছিল যে মানুষের মন বুঝতে পারা যায়নি। তাই এদিকে বলো যখন কর্মসূচি চালু করা হয় 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হওয়ার পিছনে একটা বড় কারণ মনে করা হচ্ছিল। দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষ কি চাইছেন তার মন বুঝে নিতে পেরেছিল হচ্ছে তৃণমূল, আর তার একটা গরিষ্ঠ অংশ জুড়ে ছিল হচ্ছে উন্নয়নমূলক প্রকল্প। 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে অবশ্যই বাংলায় পঞ্চায়েত নির্বাচন আছে, তবে জাতীয় স্তরে রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে যে তৃণমূল কংগ্রেস এগোতে চায় এদিন সেই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে নিজের রিপোর্ট কার্ড তুলে ধরে আসলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তার দলের যারা সাংসদ বা যারা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তারা উন্নয়নমূলক কর্মসূচিতে এগিয়ে রয়েছে অন্যদের তুলনায়, এবং তারা সেই রিপোর্ট কার্ডকে সামনে রেখেই নির্বাচনে যাবেন। আর এখানে দাঁড়িয়েই অভিষেককে বলো এই কর্মসূচির মধ্যে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মাঝে কোনো কাউকে রাখা হচ্ছে না, সরাসরি যারা নেতারা রয়েছেন বা যারা দায়িত্বপূর্ণ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যাবে এবং তারা মানুষের যে সুফল সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে এক ডাকে যে কর্মসূচি চালু করা হলো তার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। ধন্যবাদ আবি। আমি আজকে যে প্রয়াসটা শুরু করেছি আপনারা দেখেছেন, আমি একটু আগেই তার উদ্বোধন করেছি। একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনে, 7887777877। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো যে কর্মসূচি 29শে জুলাই 2019 সালে কলকাতার বুকে নজরুল লঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটা ফ্ল্যাগশিপ স্কিম হিসেবে নেত্রী লঞ্চ করেছিল, তার থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই অনুষ্ঠান লঞ্চ করলাম। এক ডাকে অভিষেক। যার যা অভিযোগ রয়েছে, যার যা পরামর্শ রয়েছে, গঠনমূলক মতামত রয়েছে, সরাসরি ফোন তুলুন, এই নাম্বারে ডায়াল করুন। মধ্যেখানে 4, 5, 6, 10টা লোক দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, আজ থেকে আমি দেওয়াল ভেঙে দিলাম। সরাসরি এই নাম্বারে ফোন করুন, আপনার যা দরকার আপনি আমাকে বলুন। আমার সীমাবদ্ধ এখতিয়ার, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী আমি যা করণীয় করব। 30 কোটি টাকার হিসেব আমি এই বইয়ে তুলে ধরেছি, 8 আনা 4 আনার হিসেব আমি এই বইয়ে তুলে ধরেছি। শুধু সংসদ তহবিল এবং সাংসদের উদ্যোগে যে কাজ হয়েছে তাতেই এত মোটা বই 8 বছরে আমি পাতার পর পাতা আপনাদের কাছে তুলে ধরেছি। যদি সবার মিলিয়ে একটা বই করতে পারতাম তাহলে বাকি জীবনটা এদের পাতা উল্টাতে উল্টাতে কেটে যেত, কুৎসা করে নয়। আমি তো রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, এই আমার রিপোর্ট কার্ড। সবাই কি বলে যে আমাদের সুযোগ দিন, আমি কাজ করে দেখাবো, আর আমি কি বলছি, এই আমার রিপোর্ট কার্ড। জোটবদ্ধ হয়ে হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। এক হাতে হিসাব, এক হাতে আপনার সমর্থন। বিজেপিকেও বলবো, ক্ষমতা থাকলে আমার 8 বছর পূর্ণ হয়েছে, তোমাদেরও 8 বছর পূর্ণ হয়েছে, তোমার রিপোর্ট কার্ড নিয়ে তুমি এসো, আমার রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আর এই কর্মসূচি কিভাবে দেখছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার কি বক্তব্য শুনুন। ডায়মন্ড হারবারের অবস্থা তো সবাই আমরা জানি, ওখানে গণতান্ত্রিক পরিবেশ কি অবস্থায় আছে। তো এক ডাকে অভিষেক বাবু যখন যাচ্ছেন, সিবিআই যদি ডাকে তাহলে এক ডাকে গেলে ভালো হয় আমার মনে হয়। এই এক ডাকে অভিষেক প্রসঙ্গে যখন কথা বলছেন তখন তিনি দিদিকে বলো প্রসঙ্গ তুলে নিয়ে এসেছিলেন। দিদিকে বলো 2019-এর একটি প্রজেক্ট, যে প্রজেক্ট তৃণমূলের একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে সে সময়ের হিসেব দেখতে গেলে। এবার আবার
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেই একই ধাঁচে দিলীপকে বলা হচ্ছে না তো। কেন এই প্রসঙ্গ আসছে? তার কারণ দিলীপ ঘোষ একটি টুইট করেছেন, যে টুইটে তিনি তার নিজের মেল আইডি দিয়েছেন। তিনি বলছেন অভিযোগ তাঁদের জানাতে, তাকে একা নয়, তাঁদের, কিন্তু মেল আইডি তার নিজের, অফিসিয়াল মেল আইডি নয় বিজেপির। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই টুইটের ব্যাপারে বিস্তারিত একটু জানতে চাইবো। এই টুইট দিলীপ ঘোষ কবে করেছেন এবং এই টুইটের সারমর্ম কি? দেখো অতনু, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করছে। এরই মধ্যে একেবারে দিলীপ ঘোষ নিজের যে টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট, অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট, সেখান থেকে একটি পোস্ট করেছেন, টুইট করেছেন। কি সেই টুইট? সেখানে বলা হয়েছে যদি কেউ চাকরির বিনিময়, টাকার বিনিময়ে কেউ যদি চাকরি পেয়ে থাকেন বা দিব্যি এখনো পর্যন্ত চাকরি করছেন, এমন কোনো তথ্য থাকলে তাকে বা আমাদেরকে জানাতে বলেছেন। এবং যে টুইটে, দিলীপ ঘোষের যে টুইট, সেখানে কিন্তু রয়েছে যে একেবারে ইমেল আইডি, দিলীপ ঘোষের যে নিজস্ব যে ইমেল আইডি, সেই ইমেল আইডি উল্লেখ করে সেই টুইট করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে। আমরা বিগত দিনে দেখেছি যে বিরোধীরা, বিশেষ করে এই শিক্ষক নিয়োগ হোক বা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে, তারা নানান বক্তব্য রেখেছে, সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কিন্তু দিলীপ ঘোষ একেবারে স্বতন্ত্রভাবে আমরা দেখলাম তিনি একেবারে টুইট করলেন নিজের ইমেল আইডি দিয়ে। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে বঙ্গ বিজেপির যারা নেতারা, তারা যেখানে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত তারা বক্তব্য রাখছেন ঠিকই, কিন্তু এই ধরনের ইমেল আইডি বা সরাসরি এই যে অভিযোগ, বিভিন্ন দুর্নীতির অভিযোগ, তাদেরকে জানানোর ব্যাপারে কোনো রকম টুইট বা সোশ্যাল মিডিয়া তাদের পোস্ট দেখা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই টুইট নিয়েই প্রশ্ন উঠছে। দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, কিন্তু দিলীপ ঘোষ কেন হঠাৎ করে টুইট করলেন? তাহলে কি দিলীপ ঘোষের বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন বা নেতারা রয়েছেন, তাদের প্রতি দিলীপ ঘোষের কোথাও একটা অনাস্থা রয়েছে? না হলে দিলীপ ঘোষ কেন সেই টুইট করলেন এবং টুইট করে সেখানে লিখলেন যে আমাদেরকে জানান যদি এই ধরনের কোনো তথ্য থাকে, দুর্নীতি হয়ে থাকে বা কেউ চাকরি করছেন টাকার বিনিময়ে, আমাদেরকে জানান। সেখানে দিলীপ ঘোষ নিজের ইমেল আইডি দিয়ে একেবারে ভেঙ্কটেশ্বর, এবং যে প্রসঙ্গ তুমি তুলে ধরছিলে ভেঙ্কটেশ্বর, যে দিলীপ ঘোষ নিজের মেল আইডি দিয়েছেন, কই বঙ্গ বিজেপির কোনো নেতারা তো এখনো পর্যন্ত এরকম কোনো প্রজেক্টের কথা বলেননি যেখানে নিজের মেল আইডি দিচ্ছেন। তাহলে বঙ্গ বিজেপি কিভাবে দেখছে? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেটাও আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনানোর আগে একবার শোনাবো যিনি টুইট করেছেন তিনি কি বলছেন, অর্থাৎ দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, এ প্রসঙ্গে কি বলছেন। বহু লোকের আমরা খবরও পেয়েছি যারা চাকরি পেয়ে গেছে, পরীক্ষা দেয়নি, ফেল করেছে। তো সেই সমস্ত লোককে আমরা একত্রিত করছি, তারা গিয়ে টিএমসির লোকেদের কলার ধরবে। পার্টির নেতারা রাস্তায় আন্দোলন করছেন এবং নিয়মিত কিছু না কিছু চলছে। আমার মনে হয় যেটা কোথাও তো তারা কন্ট্যাক্ট করবে, কোথায় করবে? আমি দায়িত্ব নিচ্ছি, আমার কাছে যা যা তথ্য আসবে সেটা পার্টিই করবে। সব আন্দোলন তো আমি একা করবো না, পার্টি করবে। যেন একটা মাধ্যম আমি দিয়েছি, যদি মনে হয় এতে লোকজন করান, এটা আরো ব্যাপক হারে আমরা করবো। আমি তো আগেই আমার সভা থেকে ঘোষণা করেছি প্রত্যেক জায়গায় বিজেপি অফিসে এই তথ্য দেওয়ার জন্য। সেই ঘোষণা অনুযায়ী দিলীপ দা আরও একটি ব্যবস্থা দিয়েছেন। বিজেপি পার্টি অফিসেও জানাতে পারেন, জেলার আমি আগেই ঘোষণা করেছি, এবং উনি মেল আইডি দিয়েছেন, কোনো আপত্তির কিছু নেই। ডবল ব্যবস্থা। আর এই টুইট কি বলছে, এই টুইট প্রসঙ্গে রাজ্যের শাসক দল কুণাল ঘোষ, তার কি বক্তব্য? এটা দিলীপ ঘোষের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বিজেপির মধ্যে তার বেঁচে থাকার লড়াই। আপনারা যদি দেখেন তার টুইটে তৃণমূলের প্রতি কোনো কটাক্ষ আছে বা সমালোচনা আছে, ওটা হচ্ছে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। আমি আছি, আমার মুখ বেঁচে আছে, আমার ইমেল বেঁচে আছে, আমি বেঁচে থাকতে চাই, আমায় বাঁচতে দাও। দিলীপ ঘোষের যে টুইট, এটা হচ্ছে মূল নির্যাস। তাকে সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাকে বাংলা নিয়ে কথা বলতে বলেছে, চুপ, কথা নয়। শুভেন্দু সুকান্ত লাগাতার দিলীপ ঘোষকে কোণঠাসা করছেন। দিলীপ ঘোষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের অস্তিত্ব জানান দিতে এই ধরনের কিছু টুইট করতে বা সোশ্যাল মিডিয়া আসতে বেচারা বাধ্য হচ্ছে। আগামী বছরই পঞ্চায়েত, সেক্ষেত্রে পঞ্চায়েতে কিভাবে লড়বে বিজেপি? রাজনৈতিক কর্মসূচি তো রয়েছে, তার পাশাপাশি ঠিক কোন দিকে জোর দেওয়া হচ্ছে, কিভাবে গ্রাসরুট লেভেলে একেবারে ব্লকে ব্লকে পৌঁছানো যায় মানুষের কাছে, কি ভাবনা চিন্তা রয়েছে, কিভাবে কাজ করছে বিজেপি? অরূপ প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অরূপ,
এই পুরো 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে বুথ সশক্তিকরণ অভিযান চলছে বিজেপি, সেই যার মোদ্দা কথা হলো যে বুথকে শক্তিশালী করা। এখন এই বুথকে শক্তিশালী করার লক্ষ্যে যে কর্মসূচি, সেই কর্মসূচির দেশের সঙ্গেও আমাদের রাজ্যেতেও হচ্ছে। এবং আজকে যেটা হেস্টিংসের যে এই ধরনের একটি কর্মসূচির অনুষ্ঠানে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন, রাজ্য নেতৃত্ব ছিলেন। এটা সূত্রের খবর যে সেই বৈঠকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা একেবারে বুথ স্তরে যারা কাজ করবেন, যারা ইনচার্জ এবং কো ইনচার্জ হিসেবে যারা কাজ করবেন, তাদের একটা বিশেষ অ্যাপের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ কিভাবে কাজ করবেন, কিভাবে বুথকে শক্তিশালী করা হবে, তার একটা প্রশিক্ষণ দেওয়া হবে। এবং সেই প্রশিক্ষণ পাওয়ার পরে সেই বুথের সেই অ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য তারা সেগুলোকে পাঠাবেন। এবং সেই তথ্যের মধ্যে যেগুলোকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যে কার এলাকায় মন্দির মসজিদের সংখ্যা কত। ঠিক। এবং আরো একটি কর্মসূচির কথা আপনাদের জানাবো। রাজ্য বিজেপি এবার কর্মসূচি নিয়েছে যে তারা তাদের মতো করে মুভ করবে রাজ্য সরকারের বিরুদ্ধে। কোন প্রসঙ্গে? নূপুর শর্মার বিরুদ্ধে যে বিক্ষোভ বা নূপুর শর্মার গ্রেপ্তারির দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রসঙ্গে কিভাবে না নূপুর শর্মার গ্রেপ্তারির দাবিতে যে বিক্ষোভ হয়েছে, তাতে যেখানে যেখানে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। এই দাবিতেই বিজেপি পথে নামছে, যদিও বিজেপির এই পথে নামার কর্মসূচি নিয়েও কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। নূপুর শর্মা বিজেপির মুখপাত্র থাকার সময় তার মন্তব্যে দেশ জুড়ে তুমুল বিতর্ক। ক্ষোভের আঁচ পড়ে এ রাজ্যেও। হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার নানা প্রান্তে চলে ভাঙচুর। কোথাও আগুন, কোথাও দোকান, গাড়ি বাড়ি ভাঙচুর। এ নিয়েই এবার পথে নামছে বঙ্গ বিজেপি। রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাবে বিজেপির প্রতিনিধি দল। 25শে জুন নদিয়ার নাকাশিপাড়া থেকে কর্মসূচি শুরু। আগামী শনিবার সেখানে শুভেন্দু অধিকারীর সভা। এই হতাশাজনক পরিস্থিতি থেকে এই রাজ্যকে বার করে আনবার জন্য বিধানসভার এই অধিবেশন শেষ হয়ে যাবার পর পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যব্যাপী জনসংযোগ এবং গণ আন্দোলনে সামিল হবে। অন্য রাজ্যগুলো দেখেছেন, প্রাণহানি পর্যন্ত হয়েছে। পশ্চিমবঙ্গ কন্ট্রোল করেছে। সমস্ত ধর্মের নেতারা, সব ধর্মের যারা ধর্মীয় প্রধান আছেন, সাধারণ মানুষ, নাগরিক সংগঠন কন্ট্রোল এনেছে। এখন যদি আবার বিজেপি সেখানে গিয়ে খোঁচানোর চেষ্টা করে, উস্কানির চেষ্টা করে, তাহলে উস্কানি দেওয়ার অভিযোগে তো এদের আগে গ্রেফতার করা উচিত। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশ জুড়ে যে বিক্ষোভের আগুন জ্বলেছিল তার আঁচ এসে পড়েছিল এ রাজ্যেও। এবার আগামী 25 তারিখ থেকে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করছে বঙ্গ বিজেপি। নাকাশিপাড়া থেকে এই আন্দোলনের সূচনা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরা সুমন বসুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে অগ্নিপথ নিয়ে বিক্ষোভ আজও চলছে। বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশে, বিহারের বিভিন্ন জায়গায়। উত্তরপ্রদেশে জৌনপুর, সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো সংঘর্ষ। একের পর এক বাস চালিয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে রাস্তায়। একই পরিস্থিতি বিহারের তারেগানা, সেখানেও বিক্ষোভ, গাড়িতে আগুন। জেহানাবাদে ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাবলভ হাসপাতাল নরক, অন্তত রিপোর্ট তাই বলছে। যে রিপোর্টের ভিত্তিতে পাবলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে সরিয়ে দেওয়া হলো। এমন কি পরিস্থিতি পাবলভ হাসপাতালে, জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ।
একদমই অতনু, যেটা বলা যেতে পারে পাভলভ মানসিক হাসপাতাল, যেখানে মানসিক রোগীদেরকে সুস্থ করে তোলার জন্য পাঠানো হয়, সেই হাসপাতালে গত 2 মাসে বার কয়েক পরিদর্শন করেন স্বাস্থ্য দপ্তরের মানসিক স্বাস্থ্য বিভাগ বিষয়কর্তারা, এবং তারপরে তাদের চাঞ্চল্যকর রিপোর্ট, যে রিপোর্টে উঠে এসেছে যে পাভলভ মানসিক হাসপাতালে সেখানে 13 জন মহিলা রোগিণীকে পাশবিকভাবে রাখা হয়েছে, একটা অন্ধকূপের মতন 2টো ঘরের মধ্যে তালাবন্দি করে রাখা হয়েছে, অন্ধকার প্রতিগন্ধময় ঘর, যে ঘরে থাকলে কিন্তু রোগী প্রায় মৃত্যুর শামিল, এবং সেইভাবে তাদেরকে রাখা হয়েছে। তার সঙ্গে পাভলভ মানসিক হাসপাতাল, সেখানে রোগীদেরকে যে খাবার দেওয়া হয় সেই খাবারের মান অত্যন্ত খারাপ, এবং সেখানে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পচা খাবার দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং সবথেকে বড় কথা যে রোগীদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কোনোদিনই প্রায় ভিজিট করতে যান না হাসপাতালের সুপার থেকে শুরু করে হাসপাতালের আধিকারিকরা, এমনটাই এই রিপোর্টে উঠে এসেছে। এবং একই সঙ্গে এই রিপোর্টে উঠে এসেছে যে হাসপাতালের রোগীদের জন্য যে ডায়েট, তার জন্য এই সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছে, কারণ দেখাতে বলা হয়েছে যে এ ধরনের ঘটনা কেন, হাসপাতালের এই ছবি কেন। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে তা হলো রেলের ভারত গৌরব, যে প্রজেক্টের মাধ্যমে রেলের কিছু অংশ বা কিছু ট্রেন নিতে পারবে বেসরকারি সংস্থা, অর্থাৎ বেসরকারি সংস্থার উদ্যোগে ভারতীয় রেলের কিছু কিছু অংশ সেজে উঠবে। কিন্তু পূর্ব রেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রকল্পে অংশ নিতে কোনো বেসরকারি সংস্থাই উদ্যোগ নিচ্ছে না বা আগ্রহ দেখাচ্ছে না। ভারত গৌরব প্রকল্প, এই প্রকল্পে পেশাদার ট্যুর অপারেটরদের ট্রেন ভাড়া দেবে রেল। ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার। গত বুধবার কোয়েম্বাটোরে চালু হয়েছে প্রথম বেসরকারি ট্রেন। কিন্তু পূর্ব রেলে অন্য ছবি। 1 বছরেও ভারত গৌরব প্রকল্পে ট্রেন চালাতে আগ্রহ দেখায়নি কোনো বেসরকারি সংস্থা। ভারত গৌরব প্রকল্পে প্রাথমিকভাবে 190টি থিম নির্ভর ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেল মন্ত্রক। ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। এর জন্য বাছাই করা হয় 3033টি কামরা। বছর ঘুরতে চললেও এই প্রকল্প নিয়ে পূর্ব ভারতে কোনো বেসরকারি সংস্থাই আগ্রহ দেখায়নি। এতে হতাশ পূর্ব রেল। বিভিন্ন ট্যুর অপারেটরদের সঙ্গে সংযোগে আছি, এখনো অবধি কিছু ফাইনালাইজ হয়নি। এই প্রথম একটি ট্রেন যেটা কোয়েম্বাটোর থেকে বোধহয় ভারত গৌরব ট্রেন ছাড়লো কালকে, আমরাও আশা করছি আমাদের এখানেও চলবে, কারণ আমরা এর জন্য সমস্ত রকম এফোর্টস দিয়েছি। ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টের সঙ্গে আমরা যোগাযোগে আছি। ভারত গৌরব প্রকল্পে রেলের টার্গেট পুরনো কামরাগুলিকে কাজে লাগানো, যাতে আয় বাড়ানো যায়। ট্রেন চালানোর জন্য 1 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি, ট্রেন পিছু 1 কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট। ভাড়া ঠিক করবে বেসরকারি সংস্থা। কিন্তু পূর্ব ভারতে এই প্রকল্প জোর ধাক্কা খেয়েছে, কোনো বেসরকারি সংস্থাই আগ্রহ দেখায়নি। তবে এই আগ্রহ না হওয়ার পিছনে যে বিপুল পরিমাণ অর্থ খরচ, আর যেহেতু পুরনো বা উদ্বৃত্ত কোচকে দিয়েই এই ট্রেন চালানো হবে, তাতেই বোধহয় কোনো যাত্রী আগ্রহ দেখাবেন না, এমনটাই মনে করছেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তাই আপাতত পশ্চিমবঙ্গ থেকে ভারত গৌরব ট্রেন চালুর ভবিষ্যৎ কার্যত নেই বললেই চলে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিনা অনুমতিতে বাড়িতে বাণিজ্যিক কাজ, কর ফাঁকি, এসব রুখতে এবার কড়া পদক্ষেপ করছে পুরসভা। পুরসভার নথিতে বসত বাড়ি অথবা আবাসন, সেই সব বাড়িতেই বিনা অনুমতিতে চলছে ব্যবসা, দেওয়া হচ্ছে না বাণিজ্যিক কর, এরকম অভিযোগ ভুরি ভুরি। সম্প্রতি বিষয়টি পুরসভার নজরে আনেন বউবাজার এলাকায় 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এরপরেই পদক্ষেপের তোড়জোড় কলকাতা পুরসভার। একটা বসত বাড়ির যা ট্যাক্স হওয়া উচিত, আর ওই বসত বাড়িটি যদি পুরোপুরি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে তার ট্যাক্স কিন্তু অনেক পরিমাণ বেশি হওয়া উচিত। সেখানে প্রচুর পরিমাণ অর্থ কলকাতা পৌরসভা হারাচ্ছে, যে সেই সব বাড়িতে কিন্তু কোনো পলিউশন লাইসেন্স অথবা ফায়ার লাইসেন্স কোনোটাই নেই। কলকাতা পুরসভার ভাড়ারে এমনিতেই টান। পুরসভা সূত্রে খবর, বকেয়া সম্পত্তি কর প্রায় 3500 কোটি টাকা, বাণিজ্যিক কর ফাঁকি দেওয়ার প্রবণতাও বেড়েছে। এতে মোটা টাকা ক্ষতি হচ্ছে কলকাতা পুরসভার। তাই সম্পত্তি কর আদায়ে এবার
বাড়ি বাড়ি যাবেন পুর আধিকারিকরা। এছাড়া নজরে সেই সব বাড়ি যা কাজে লাগানো হচ্ছে বাণিজ্যিকভাবে। বিনা অনুমতিতে বাড়িতে চলছে ব্যবসা। বড়বাজার, শিয়ালদা, পোস্তা, বউবাজারে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে মালিক থাকেন না। বেশিরভাগ বাড়ি ভাড়া দেওয়া, ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিকভাবে। কোথাও বাড়িতেই সোনার দোকান, কোথাও আবার বাড়িতে কারখানার রেস্তোরাঁ। বিজনেস করছে কিন্তু ট্যাক্স দেয় না, ঠিক আছে, কিন্তু আমি বলবো ট্যাক্স দিয়েই বিজনেস করা দরকার। তাতে তুমি সরকারের খাতাতেও ঠিক থাকবে, আর আমি অন্তত দেখাতে তো পারবো যে আমি ট্যাক্স দিয়ে আমি করছি সবকিছু। মালিক বলতে যার দোকান সে মানে থাকে না, তার বাড়ি অন্য জায়গায়, সেটা ও মালিক দিয়ে দেয়, ক্লিয়ার আছে, এইটুকু আমি জানি। একদিকে যেমন আর্থিক ক্ষতি, তেমনি বাণিজ্যিকভাবে ব্যবহার করার ফলে অনেক বেশি মানুষজন থাকছেন এই বাড়িগুলোতে। আর তাই উত্তর কলকাতার এই ধরনের বাড়িগুলিতে কলকাতা পুরসভাকে পানীয় জল থেকে জঞ্জাল সাফাই অনেক বেশি পরিষেবা দিতে হচ্ছে, সেটাও মাথা ব্যথার কারণ কাউন্সিলরদের। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট